কাজের ছেলে মইনুল বেডটি নিয়ে এসে জেসির রুমে ঢুকতেই মইনুলের চোখ ছানা পড়া হয়ে গেল। মইনুল খেয়াল করে দেখল জেসি কম্বলের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা করছে। এতদিন মইনুল ছেলেদের এসব ব্যাপার শুনেছে, মেয়েরা যে এসব বিষয়ে অভ্যস্ত থাকতে পারে মইনুলের সে বিষয়ে ধারণাই ছিল না। জেসি আপন মনে কম্বলের ভেতরে করে যাচ্ছে আর মইনুল দেখে দেখে মজা নিচ্ছে। হঠাৎ জেসি খেয়াল করলো তাদের কাজের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। জেসির চোখ পড়তেই মইনুল হেসে উঠল। জেসি বলল, এই তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? মইনুল বলল, ম্যাডাম আপনার চা। জেসি বলল, এখানে টেবিলের উপরে রেখে চলে যা। মইনুল টি টেবিলের উপর চায়ের কাপটা রেখে চলে গেল। রান্নাঘরে মইনুল এসে কাজ করছিল। তার কল্পনাতে ভাসছিল জেসির কম্বলের ভেতরের করা সেই দৃশ্য। মইনুল ইয়াং ছেলে, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সেও জেসির মতো নিজের জ্বালা নিজেই মেটানোর জন্য বাথরুমে ঢুকে গেল। জেসির মা দোলা বেগম এসে বলল, কিরে মা, আর কতক্ষণ শুয়ে থাকবি? এবার ওঠ, তোর কলেজে যেতে হবে। জেসি শোয়া থেকে উঠে বলল, মা আমার চুলকানি রোগটা বেড়ে গেল। বাবাকে বারবার বলি আমাকে ভালো ডাক্তার দেখাতে, বাবা ঘুরে ফিরে হোমিও ডাক্তার শফিউল্লাহ আঙ্কেলের কাছে নিয়ে যায়। তোর বাবার কথা আর বলিস না, তোর বাবা হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথি চিনে না। চুলকাতে চুলকাতে আমার সারা শরীর দাগ দাগ হয়ে গেছে। তোকে কত করে বলি গরু গোশত খাস নে, তুই গরু গোশত ছাড়া কিছুই বুঝিস না। হয়েছে, এখন সব দোষ গরু গোশতের। বলেই জেসি খাট থেকে নেমে গোসল করার জন্য বাথরুমের দিকে চলে গেল। বাথরুমের সামনে এসে দেখলো ভেতর থেকে দরজা লক করা। জেসি বলল, বাথরুমের ভেতরে কে? ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। জেসি আবার মাকে ডাকতে লাগলো, মা, ও মা। দোলা বেগম এসে বলল, আবার কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? জেসি বলল, বাথরুমে কে গিয়েছে? কতক্ষণ ধরে চিল্লাচ্ছি, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। মনে হয় তোর বাবা গিয়েছে। লোকটা একবার বাথরুমে গেলে 2 ঘন্টার আগে বের হয় না। মনে হয় বাথরুমে এক ঘুম দিয়ে দেয়। এমন সময় মোমিন সাহেব এসে বলল, কে বলেছে আমি বাথরুমে? আমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তাহলে বাথরুমে কে? এই বাসায় তো তুই, আমি আর তোর মা এবং কাজের ছেলে ছাড়া আর কেউ নেই। তাহলে কাজের ছেলে মইনুল ছাড়া আর কে হবে? শোনো জেসির মা, তুমি একটু এদিকে আসো। বলেই মোমিন সাহেব দোলা বেগমের হাত ধরে নিয়ে গেল। জেসিও চলে আসতে যাবে। এমন সময় মইনুল ভেতর থেকে হাত মুছতে মুছতে বের হলো। মইনুলকে দেখে জেসি বলল, এতক্ষণ ধরে বাথরুমে কি করছিস? আপনি খাটের উপরে যা করেছেন আমিও তাই করেছি। বলেই মইনুল চলে গেল। জেসি বলল, এই আমি খাটের উপরে কি করেছি? ছেলেটার কথাবার্তা কেমন জানি টেরা টেরা। বলেই জেসি গোসল করার জন্য বাথরুমে ঢুকে গেল। বিকেলবেলা জেসি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে চুলকাচ্ছিল। যাদের চুলকানি হয় তারাই জানে চুলকাতে কত মজা লাগে। জেসিও মনের সুখে চুলকাচ্ছিল। এমন সময় সেখানে এলো কাজের ছেলে মইনুল। মইনুল এসে দেখলো জেসি আগের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব করছে। মইনুল পেছনে গিয়ে বলল, ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলবো। বল, কি বলবি? আপনার এত কষ্ট করার কি দরকার? আপনি চাইলে তো আমি নিজে আপনাকে ঠান্ডা করে দিতে পারি। মানে নিজে নিজে কোনো ফিল আসে নাকি? নারী পুরুষ দুজন হলেই ফিল আসে। তুই কি বলতে চাচ্ছিস? আমি আগে যে বাসায় কাজ করতাম সে বাসার বাড়িওয়ালা ছিল দুর্বল পুরুষ, তাই বাড়িওয়ালির সাথে আমার একটা সম্পর্ক ছিল। বাড়িওয়ালি আমাকে পেলে আর কিছুই চাইতো না। প্রতি রাতে বাড়িওয়ালা যখন ঘুমিয়ে যেত বাড়িওয়ালি আমার বিছানায় চলে আসতো। জেসি এতক্ষণে বুঝতে পেরেছে মইনুল কি বলতে চাচ্ছে। জেসি বলল, তুই কি বোঝাতে চাচ্ছিস? আপনি চাইলে আমি আপনাকেও ঠান্ডা করে দেব। সাথে সাথে জেসি মইনুলকে থাপ্পড় লাগিয়ে দিল। আর কোনো সময় যদি এই ধরনের বাজে কথা বলিস তাহলে বাবাকে বলে তোকে চাকরি থেকে বিদায় করে দেব। বলেই জেসি চলে গেল। মইনুল গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, এর প্রতিশোধ আমি নেবই। মইনুল রান্নাঘরে একটা পাটা পুঁতা দিয়ে মরিচ বাটতে লাগলো। তারপর বাটা মরিচ একটা টিস্যু পেপারে নিয়ে ছাদের দিকে চলে গেল। মইনুল ছাদে এসে দেখে ছাদে কেউ নেই। জেসি রশিতে কাপড় শুকাতে দিয়েছে। মইনুল এদিক ওদিক দেখে জেসির কাপড়ে, বিশেষ করে প্যান্টের বিশেষ জায়গায় বাটা মরিচগুলো লাগিয়ে দিতে লাগলো। বাটা মরিচ লাগিয়ে দিয়ে মইনুল ছাদ থেকে নেমে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে কথা বলছিল জেসির মা দোলা বেগম এবং বাবা মোমিন সাহেব। জেসিকে দেখে দোলা বেগম বলল, আমি আরো তোর বাবাকে গাড়ি নিয়ে যেতে বলেছিলাম, গেলে তো ভালোই হতো। যে গরম পড়েছে, পুরো রাস্তায় জ্যাম আর জ্যাম, গরমে ঘেমে গেছি। যা তাড়াতাড়ি গোসল করে আয়, একসাথে লাঞ্চ করব। মা আমার কাপড়গুলো কই? কোথায় আর ছাদে হবে? জেসি ভেতরের রুমে চলে গেল। জেসি ছাদে এসে দেখলো তার কাপড়গুলো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। জেসি নিজের কাপড়গুলো নিজের দড়ি থেকে নিতে লাগলো। এই গরমের দিনেও ছাদের উপরে প্রচুর বাতাস ছিল। জেসি কাপড়গুলো নিয়ে ছাদ থেকে নেমে গেল। বাথরুমের সামনে এসে দেখলো কাজের ছেলে মইনুল বেসিন পরিষ্কার করছে।
জেসি মইনুলের কাছে এসে বলল, এই তুমি এখান থেকে যাও, আমি বাথরুমে গোসল করব। বলেই জেসি বাথরুমে ঢুকে গেল। মইনুল মনে মনে ভাবলো, যাও গোসল করো, তারপর ওই প্যান্টটা পরবে, তারপর বুঝবে আমাকে চর দেওয়ার মজা। জেসি বাথরুমে গোসল করছে আর বাহির থেকে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মইনুল। গরমের কারণে জেসি ঠান্ডা পানিতে গোসল করতে খুবই ভালো লাগছে। মইনুল মনের সুখে তা দেখছিল। এমন সময় দোলা বেগম এসে বলল, কিরে মইনুল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মইনুল ভয় পেয়ে গেল, বলল, ম্যাডাম আমি ভাবছি বাথরুমের দরজাটা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে। তোর সাহেব আজকে এখানে লাঞ্চ করবে, ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা কর। ঠিক আছে ম্যাডাম, বলেই মইনুল চলে গেল। এদিকে জেসি গোসল সেরে রুমে এসে মাথার চুলগুলো গামছা দিয়ে মুছতে মুছতে হঠাৎ তার বিশেষ জায়গায় জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সে একটু একটু চুলকাতে চুলকাতে চিল্লাচিল্লি শুরু করে দিল, মা গো, আমার জ্বলে যাচ্ছে। এমন সময় দোলা বেগম রুমে এসে বলল, কিরে মা, কি হয়েছে? জেসি দোলা বেগমকে সব কথা খুলে বলল। গোসল করার পর প্যান্টটা পরার পর থেকেই তার জ্বালা পোড়া বেড়ে গেছে। জেসি ফ্লোরে শুয়ে গেছে। দোলা বেগম মমিন সাহেবকে ডাকতে লাগলো, কই গো, কই গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। মোমিন সাহেব ও মইনুল আসলো। মোমিন সাহেব বলল, কি হয়েছে? জেসি এমন করছে কেন? তাড়াতাড়ি গাড়ি বের করো, মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মোমিন সাহেব ও দোলা বেগম জেসিকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে গেল। হারামজাদি, আমাকে চর মারার শাস্তি হারে হারে টের পাবি। হাসপাতালের বেডে শুয়ে আছে জেসি, মাথার পাশে দাঁড়িয়ে আছে দোলা বেগম। ডাক্তার জেসির প্রেশার মাপা শেষ করে বলল, এখন কেমন লাগছে? আগের চাইতে অনেক ভালো লাগছে। আচ্ছা ডাক্তার সাহেব, আমার মেয়ের এমন হলো কেন? আমার মনে হচ্ছে আপনার মেয়ের পরনের পোশাকে মরিচের গুঁড়ো লেগেছে। আমার মেয়ের প্যান্টে মরিচের গুঁড়ো আসবে কোত্থেকে? সেটা তো আমরা জানি না, তবে খবর নিয়ে দেখুন, কেউ হয়তো বা লাগিয়ে দিয়েছে। বলেই ডাক্তার সাহেব চলে গেল। জেসি বলল, আমি বুঝতে পেরেছি, আমার প্যান্টে কে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে। কে? তারপর জেসি তার মাকে এবং বাবাকে মইনুলের সব কথা খুলে বলতে লাগলো। সব কথা শোনার পর মোমিন সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, মইনুলের ব্যবস্থা আমি করছি। হ্যালো ভিউয়ার্স, ঘরের কাজের লোক রাখার আগে তার চরিত্র যাচাই বাছাই করার পর রাখা উচিত, আর না হয় এমন অবস্থা আপনারও হতে পারে। আমাদের গল্পের যদি দ্বিতীয় পর্ব দেখতে চান এবং মইনুলের কি শাস্তি হলো সেটা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।